ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা গত সপ্তাহে মোটিভেশন চ্যাপ্টারটি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় মূলধনী, যৌথ মূলধনী ব্যবসা, ট্রান্সপোর্ট বিজনেস। এটাকে আমরা কোম্পানি ব্যবসাও বলতে পারি। আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা দেখি যে আসলে কোম্পানির সংগঠন বিষয়টা কী বা এটা কাকে বলে। তোমরা জানো যে কারবার সংগঠন বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমত আমরা দেখেছি এক মালিকানা, যেখানে মালিক ছিল একজন, তার কিন্তু অনেক সীমাবদ্ধতা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে। কারণ একজন মালিকের পক্ষে কোনোভাবেই বড় আকারের একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হয় না, আবার অধিক আকারের বা বড় আকারের মূলধন যোগান দেওয়া সম্ভব হয় না। এরপরে আমরা দেখি যে অংশীদারি ব্যবসা, এইখানে মালিক একাধিক থাকে, দুই বা ততোধিক মালিক থাকে, তারা সবাই মিলে মূলধনের যোগান দেয় এবং এক মালিকানা কোম্পানির ব্যবসায়িক প্রতিষ্ঠানের থেকে অংশীদারি ব্যবসায়ের মূলধন বেশি হয়, কারবার প্রতিষ্ঠানটা একটু বড় হয়, ঠিক আছে। তারপরেও আমরা দেখেছি ওইখানে নানান অসুবিধা, মালিক একাধিক থাকার কারণে নানান বিষয়ে তাদের মধ্যে অমিল দেখা যায়, মতদ্বৈততা দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়। তাই কাজেই অংশীদারি কারবারের সাহায্যে কিন্তু বড় আকারের কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয় না। তোমরা জানো যে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল এক সময়। এই শিল্প বিপ্লবের ফলে কী হলো যে হাতে মানুষ পণ্য তৈরি করত, এর পরিবর্তে যন্ত্রের সাহায্যে পণ্য তৈরির প্রবণতা তৈরি হলো শিল্প বিপ্লবের পর। এবং যন্ত্রের সাহায্যে কী হয় যে কম সময়ে অধিক পণ্য উৎপাদন করা যায়, মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। তো তারপরে কি হলো যে তখন দেখা গেল যে এই এক মালিকানা আর অংশীদারি দিয়ে কিন্তু বড় আকারের প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হচ্ছে না। শিল্প বিপ্লবের একটা ফল হলো এই কোম্পানি সংগঠনের প্রসার এবং প্রচার, ঠিক আছে। তাই শিল্প বিপ্লবের ফলে বা শিল্প বিপ্লবের পরবর্তীতে এই কোম্পানি সংগঠন ব্যাপক বিস্তার লাভ করে। তার আগে ছিল দু একটা ছোটোখাটো কোম্পানি ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পরেই কোম্পানি সংগঠনের ব্যাপক বিস্তার ঘটে। কোম্পানি সংগঠনের মাধ্যমে কী সম্ভব? বড় আকারের বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, বড় আকারের পুঁজির সমাবেশ ঘটানো সম্ভব, ঠিক আছে। এই কারণে কী হলো যে এক মালিকানা অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতার কারণে বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলার সাথে এই কোম্পানি সংগঠনের প্রবর্তন করা হলো, এটার বিস্তার ঘটতে রাখে। আজকে আমরা সারা বিশ্বব্যাপী অনেক বড় বড় কোম্পানি দেখি, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা শুধু নিজ দেশেই না, বিভিন্ন দেশে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তা আমরা এই কোম্পানি সংগঠন সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে। তার আগে বলে নেই, প্রতিটা দেশেই কোম্পানির সংগঠন গঠন করার জন্য একটা নির্দিষ্ট আইন থাকে, অর্থাৎ কোম্পানি আইন থাকে। আমরা যেমন দেখেছি এক মালিকানা কারবারের কোনো আইন ছিল না, অংশীদারি কারবারের আইন ছিল কিন্তু সেটা মানা বাধ্যতামূলক ছিল না। কিন্তু কোম্পানির ক্ষেত্রে যে আইনটা আছে অবশ্যই সেটা মেনে চলতে হবে। কোম্পানির গঠন থেকে শুরু করে কোম্পানির বিলুপ্তি পর্যন্ত সমস্ত কার্যক্রম কোম্পানির আইন অনুযায়ী পরিচালিত হবে, না হলে কিন্তু তাদের কার্যক্রম বেআইনি বলে বিবেচিত হবে, ঠিক আছে। তাহলে আমরা সহজ কথা এটাই বলতে পারি যে কোম্পানি আইন অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, সেই প্রতিষ্ঠানগুলোকেই বলা হয় কোম্পানির সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানির ব্যবসা। আমরা যৌথ মূলধনী ব্যবসা এখানে আমরা বিভিন্ন নামে অভিহিত করতে পারি। যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী ব্যবসায়, কোম্পানির ব্যবসায়, কোম্পানির সংগঠন বা শুধু কোম্পানি, এরকম বিভিন্ন নামে অভিহিত করতে পারি, ঠিক আছে। তাহলে সহজ কথা বলা যায় যে কোম্পানির সংগঠন হলো এমন প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান যা দেশের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। আমরা একটু বোর্ডে দেখি এখানে আর কি আছে। এখানে যদি আমরা দেখি যে কোম্পানি হলো আইনসৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তার প্রতিষ্ঠান।
এখানে বলছে আইন সৃষ্ট, আমি একটু আগে বলেছি কোম্পানি গঠিত হবে আইন অনুযায়ী, এই জন্য এটা একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আর কৃত্রিম ব্যক্তিসত্তা বলা হচ্ছে এই কারণে এটা তার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ, ঠিক আছে, এটা আমরা একটু পরে আলোচনা করছি। আমি যেটা প্রথমের দিকে বলেছিলাম যে কোম্পানির সংগঠন আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এইটা এখানে আমাদের দেশে কোম্পানি আইন হলো 1994 সাল, ঠিক আছে, 94 সালের কোম্পানি আইন। তাহলে আমাদের কোম্পানি আইন হলো 1994 কোম্পানি আইন। এই আইনের 2-1 ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। তাহলে বোঝা গেল এই আইন অনুযায়ী যে কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানিকে বোঝায় বা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়, ঠিক আছে। এটা কৃত্রিম ব্যক্তিসত্তা যেটা বলা হলো, এটা একটা কোম্পানির বিশেষ গুণ, ঠিক আছে। কৃত্রিম ব্যক্তিসত্তা মানে কি? ব্যক্তির অস্তিত্ব, ঠিক আছে। যেমন আমরা এক একজন ব্যক্তি, আমাদের একটা অস্তিত্ব আছে, আমরা কিন্তু রিয়েল, আমরা কিন্তু কৃত্রিম না। কিন্তু কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলা হয়েছে, অর্থাৎ সে একটা কৃত্রিম ব্যক্তি। কেন? যে কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় কিছু মর্যাদা সুবিধা সে ভোগ করে। কেমন? যেমন ধরো আমি যদি কারো কাছে টাকা পাই, সে না দেয়, আমি কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারি, ঠিক আছে। অনুরূপভাবে কোম্পানির কাছে যদি কেউ টাকা পায় বা অর্থ পায় বা তাদের কোনো পাওনা থাকে, তাহলে কোম্পানি যদি পরিশোধ না করে, গড়িমসি করে, তাহলে কী করতে পারে? ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির নামে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। একজন ব্যক্তি যেমন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে, এখানে অপর ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থাৎ পাওনারা কোম্পানির বিরুদ্ধে কোম্পানির নামে পাওনা আদায়ের জন্য মামলা দায়ের করতে পারে। কেন পারে? ওই যে তার কৃত্রিম ব্যক্তিসত্তা আছে, সে ব্যক্তি না হোক ব্যক্তির মতো বা ব্যক্তির ন্যায় কিছু অধিকার মর্যাদা সে ভোগ করে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা। যেমন মনে করো কোম্পানির সাথে কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন হবে, একটা চুক্তি স্বাক্ষরিত হবে, কোম্পানির পক্ষ থেকে একজন এখানে স্বাক্ষর করে, কিন্তু কোম্পানির যে কোনো ডকুমেন্টসে অবশ্যই কোম্পানির কিন্তু একটা সিল মোহর ব্যবহার করা হয়। ওইটাই তার কৃত্রিম ব্যক্তিসত্তার একটা পরিচয়, ঠিক আছে। কারণ কোম্পানি তার স্বাক্ষর করতে পারে না, কারণ সেটা রিয়েল ব্যক্তিসত্তা না, প্রকৃত ব্যক্তিসত্তা না, সেটি কৃত্রিম ব্যক্তিসত্তা। ওই জন্য তার পক্ষ থেকে কী হয়? কোম্পানির পক্ষ থেকে সিল মেরে দেওয়া, স্বাক্ষর কোম্পানির পক্ষ থেকে যে কেউ করতে পারে অধিকার বলে, কিন্তু কোম্পানির সিল ব্যবহার করতেই হবে। কোম্পানির প্রতিটা ডকুমেন্টে অবশ্যই কোম্পানির সিল মোহর ব্যবহার করতে হবে, তার এই কৃত্রিম ব্যক্তিসত্তা থাকার কারণে। এটা আমরা বিস্তারিত পরে আবার দেখব। এটা তাহলে আমরা যেটা বুঝলাম যে কোম্পানি আইন অনুসারে যে প্রতিষ্ঠানগুলো গঠিত হওয়া, পরিচালিত, নিয়ন্ত্রিত হওয়া, এক কথায় এগুলোকেই বলা হয় কোম্পানির সংগঠন বা কোম্পানির ব্যবসা। আমরা এখানে একটু দেখি যে কোম্পানির সংগঠনের কী কী বৈশিষ্ট্য আছে। প্রথমত যে জটিল গঠন পদ্ধতি, কোম্পানির গঠন পদ্ধতি জটিল, এটা তার একটা বৈশিষ্ট্য। কেন? যে কোম্পানি ইচ্ছা করলে যখন গঠন করা যায়, কোম্পানি গঠন করতে হলে অবশ্যই কোম্পানি আইন যথাযথভাবে অনুসরণ করেই কিন্তু কোম্পানি আমাদেরকে গঠন করতে হবে। এই জন্য একটা জটিল পদ্ধতি। আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কোম্পানি যেহেতু আমরা প্রথমটাই দেখছি আইনের দ্বারাই সে গঠিত হয়, আইনের ধারাবাহিকতা পালন করে গঠন করা হয়, এই জন্য এটা একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। পৃথক এবং কৃত্রিম ব্যক্তিসত্তা, কোম্পানি যখন গঠন করা হয়, এখানে পৃথক ও কৃত্রিম ব্যক্তিসত্তা আমরা একটু আগে বলেছি যে কোম্পানি, আমরা যেমন রিয়েল মানুষ বা রিয়েল ব্যক্তি, আমাদের মতো তারও একটা মান মর্যাদা আছে, সেটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা। কারণ কোম্পানির কোনো প্রাণ নেই, কারণ তার এই মর্যাদা থাকে, মানুষের মধ্যে কিন্তু মর্যাদা থাকার কারণেই বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা। পৃথক বলা হচ্ছে এই কারণে যারা কোম্পানি গঠন করে, যে উদ্যোক্তারা, তাদের থেকে কোম্পানি কিন্তু ওই যে কৃত্রিম ব্যক্তিসত্তা থাকার কারণে একটা পৃথক সত্তা লাভ করে, ঠিক আছে। এই জন্যই বলা হচ্ছে পৃথক ও কৃত্রিম ব্যক্তিসত্তা। আচ্ছা, চিরন্তন অস্তিত্ব বলতে এইটা না যে সারা জীবন টিকে থাকবে। চিরন্তন অস্তিত্ব এই অর্থে বলা হয় যে কোম্পানি গঠন করার পর যখন তখন ইচ্ছা করলে কিন্তু কোম্পানি বন্ধ করে দেওয়া যায় না। ইচ্ছা করলাম যে আজকে থেকে কোম্পানি বন্ধ করে দেবো, যাবে না। কোম্পানি
গঠন করার জন্য যেমন কোম্পানি আইনের ধারাবাহিকতা পালন করা হয়েছে, তেমনি কোম্পানির অস্তিত্ব বিলুপ্তি ঘোষণা করতে গেলে আইনের ধারাবাহিকতা পালন করতে হবে। অর্থাৎ আইন অনুযায়ী কোম্পানি গঠন করতে হবে, আইন অনুযায়ী কোম্পানি বন্ধ করতে হবে। যখন তখন মুখের কথা কোম্পানি বন্ধ করে দেওয়া যায় না। এই জন্য বলা হচ্ছে কোম্পানির চিরন্তন অস্তিত্ব। আরেকটা বিষয়টা চিরন্তন অস্তিত্ব এই অর্থে যে শেয়ার হোল্ডাররা যদি সবাই মারা যায়, কোম্পানির শেয়ার হোল্ডাররা যদি সবাই মারা যায়, শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক, সবাই যদি মারা যায় তাও কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাবে না, আবার নতুন করে শেয়ার হোল্ডার তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে যে মালিকরা, শেয়ার হোল্ডাররা সব মারা গেলেও কোম্পানির অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে না। ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকেও কোম্পানিকে বলা হয়েছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান। সদস্য সংখ্যা বলার আগে আমরা দেখব যে কোম্পানি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কোম্পানি বিভিন্ন ধরনের হলেও সবচেয়ে পরিচিত মূল দুটো ভাগ, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, তোমরা অনেক প্রতিষ্ঠানের নামে শুনবে যে অমুক, যেমন ব্যাঙ্কগুলোর নাম বলা হচ্ছে উত্তরা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড। এই যে লিমিটেড, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে তার নামে শেষে প্রাইভেট লিমিটেড কথাটা উল্লেখ থাকবে, যে যেমন কোহিনুর কেমিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি দুটোর মধ্যে পার্থক্য নামটা দেখেই বোঝা যায়। যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটার নামের শেষে প্রাইভেট লিমিটেড বলা থাকবে, আর যেটা পাবলিক লিমিটেড কোম্পানি শুধু লিমিটেড কথাটা বলা থাকবে। ঠিক আছে, তো সদস্য সংখ্যা আমরা যদি বলি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন সদস্য থাকতে হবে, আর সর্বোচ্চ 50 জন সদস্য থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা এটা কোনো নির্দিষ্ট নেই। কোম্পানির সর্বোচ্চ সংখ্যাটা কোম্পানির শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কোম্পানির শেয়ার সংখ্যা যদি 1 লাখ হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা 1 লাখ। কোম্পানির সদস্য সংখ্যা যদি শেয়ারের সংখ্যা যদি 2 লাখ হয় তাহলে কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 2 লাখ। অর্থাৎ কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন আর সর্বোচ্চ হলো কোম্পানির শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এবার আমরা দেখি সাধারণ সিলমোহর। আমি একটু আগে কোম্পানির ধারণায় বলেছিলাম যে কোম্পানির প্রতিটা ডকুমেন্টে কী করা হয়, সিলমোহর ব্যবহার করা হয়, কোম্পানির পরিচিতিটা ওখানে ব্যবহার করা হয়। তো কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তিসত্ত্বা আছে, ওই জন্য তার পরিচিতি স্বরূপ একটা সিলমোহর তৈরি করা হয় যে এইটা অমুক কোম্পানির সেল। ঠিক আছে, যেমন আমাদের কলেজে কী করা হয়, সেন্ট ফিলিপসে অনেক ডকুমেন্টে সেন্ট ফিলিপসের গোলাকার সিল ব্যবহার করা হয়। এটা সিলমোহর, এটা তোমরা জানো। এটা কোম্পানিরও অন্য একটা সিলমোহর থাকে, সেখানে কোম্পানির নাম, প্রতিষ্ঠাতার সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকে। আচ্ছা, শেয়ার মূলধন। আমরা এক মালিকানা প্রতিষ্ঠানে এবং ফিদেলি কারবার প্রতিষ্ঠানের মালিকরা কী করতে পারে, সরাসরি মূলধন বিনিয়োগ করতে পারে, ঠিক না? কিন্তু কোম্পানির ক্ষেত্রে সরাসরি অর্থ মূলধন হিসেবে বিনিয়োগ করা যায় না। কোম্পানিতে মূলধন বিনিয়োগ করার মাধ্যম হলো শেয়ার বা ঋণপত্র ক্রয় করা বা বিক্রি করা। ঠিক আছে, তাহলে কোম্পানি কী করে, শেয়ার বা ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করে। যেহেতু শেয়ারটাই বেশি, শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে বলে কোম্পানির মূলধনকে বলা হয় শেয়ার মূলধন। এটা আমরা শেয়ারের যখন চ্যাপ্টারটা আসবে সেখানে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। শেয়ারের হস্তান্তরযোগ্যতা। কোম্পানির সংগঠনের একটা বৈশিষ্ট্য হলো শেয়ারের হস্তান্তরযোগ্যতা। অর্থাৎ আমি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেছি, প্রয়োজনে এই শেয়ার আমি অন্যের কাছে বিক্রি করে হস্তান্তর করে দিতে পারি। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে শেয়ারের হস্তান্তরযোগ্যতা। তবে এখানে মনে রাখতে হবে যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু সহজে অবাধে হস্তান্তর করা যায়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার শুধুমাত্র সদস্যদের মধ্যেই হস্তান্তর হতে পারে, বাইরের কারো কাছে হস্তান্তর হতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার তুমি যে কারো কাছে বিক্রি করে দিতে পারো। সীমিত দাম, এইটা কোম্পানির একটা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যে অংশীদারি কারবারে বা এক মালিকানা কারবারে দায় কিন্তু মালিকদের অসীম। ঠিক আছে, যেহেতু মালিকের সংখ্যা সীমিত, দায় হচ্ছে অসীম। এইখানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দায়টা হচ্ছে কোম্পানির আইন অনুযায়ী যে যত টাকার শেয়ার ক্রয় করবে
কোম্পানির দায় যত টাকাই হোক না কেন তার দায় কিন্তু ওই শেয়ারের মূল্য দ্বারাই সীমাবদ্ধ। মনে করো আমি একটা কোম্পানির 1000 টাকার শেয়ার ক্রয় করেছি, কিন্তু কোম্পানির দায় হলো কয়েক কোটি টাকা হোক, আমার দায় কিন্তু এই 1000 টাকার মধ্যেই সীমাবদ্ধ। আমি 1000 টাকার 1 পয়সা অতিরিক্ত দায় বহন করবো না। এটাই হলো কোম্পানির একটা সুবিধা। বৃহদায়তন ব্যবসায়িক সংগঠন, কোম্পানির একটা বৈশিষ্ট্য হলো, আমরা প্রথমেই দেখেছি কোম্পানির ধারণা যে কোম্পানি গঠন করাই হয়েছে বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, ঠিক আছে। কাজে এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা শেয়ারের কোম্পানির সংগঠনের বৈশিষ্ট্যগুলো দেখলাম, ঠিক আছে। এবার আমরা দেখব যে কোম্পানির সংগঠনের প্রকারভেদ। আচ্ছা, কোম্পানির সংগঠনের অনেক প্রকারের আছে, এটা দেখতে তো আমাদের ঘাবড়ানোর কিছু নাই, কারণ সবগুলোই আমাদের বিস্তারিত জানার দরকার নেই। এইটা আমি শুধু ভাগটা একটু দেখিয়ে দিই। কোম্পানির সংগঠনকে এখানে আমরা দেখতেছি যে 5টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা আছে। একটা যে দায়ভিত্তিক সীমিত শেয়ার দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানি, প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় সম্পন্ন কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি। এগুলো আমরা আলোচনার মধ্যেই জানবো, বিস্তারিত এখানে পৃথকভাবে আলোচনার দরকার নেই, ঠিক আছে। এখানে আমরা দেখি যে গঠন প্রকৃতি ভিত্তিক কোম্পানি। এখানে যেমন বলা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, ঠিক আছে। এখানে আমাদের এই গঠন প্রকৃতি ভিত্তিক এবং সদস্য ভিত্তিক এই কোম্পানিগুলো সম্পর্কে একটু আমরা জানবো। এবং মূল আলোচনায় কিন্তু আমাদের এই দুটো, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি, তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছ, যে সেটা ব্রিটিশ রানীর অনুমোদন বলে ওই কোম্পানিটা গঠিত হয়েছিল। ওই সমস্ত যে সমস্ত কোম্পানি রাজা বাদশাহ অনুমোদন বলে বা আইন বলে গঠিত হয়, সেগুলোকেই বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। বর্তমান বিশ্বে আসলে সনদপ্রাপ্ত কোম্পানি আর নেই, কারণ এখন রাজা বাদশাহ কোনো যুগ না, এখন হলো সব ভিন্ন সিস্টেমে সরকার পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়। এই জন্য এখন কী হয় যে প্রতিটা দেশেই কোম্পানি গঠিত হয় সেই দেশের নিজস্ব কোম্পানি আইন অনুযায়ী, স্যার। এইটা বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি হলো যে কোম্পানিগুলো দেশের প্রেসিডেন্ট অথবা সংসদের অনুমোদন বলে গঠিত হয় বা বিধান বলে গঠিত হয়, সেগুলিকেই বলা হয় বিধিবদ্ধ কোম্পানি, ঠিক আছে। বিশেষ বিশেষ কিছু প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, যেগুলো বিধিবদ্ধ কোম্পানি হিসেবে বিবেচিত। যেমন আমরা বলতে পারি যে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ, এটা একটা বিধিবদ্ধ কোম্পানি। বাংলাদেশ ব্যাংক, এটা একটা বিধিবদ্ধ কোম্পানি। এগুলো কী হয়েছে, এগুলো সরকারের অর্থাৎ দেশের প্রেসিডেন্টের বিশেষ আদেশ বলে, বিশেষ অনুমোদন বলে এই কোম্পানিগুলো গঠিত হয়েছে। এই জন্য এগুলোকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। তোমরা বইয়ে দেখবা সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানির কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবং এর সংজ্ঞাগুলো সংক্ষেপে জেনে নিবা। এইটা নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি হলো যে কোম্পানিগুলো কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়, সেগুলোকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি, ঠিক আছে। সবগুলো কোম্পানি কিন্তু আসলে নিবন্ধিত, কারণ কোম্পানি নিবন্ধন না করে কোম্পানি কার্যক্রম পরিচালনা করা যায় না, বেআইনি হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সনদপ্রাপ্ত কোম্পানিটা আর বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে একটু দেখে নিয়ে, যে উদাহরণগুলো বললাম বইয়ে আরও উদাহরণ আছে, এই উদাহরণগুলো একটু আমরা দেখে নেব। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি একটু আগে আলোচনা করেছি যে কোম্পানিগুলো নামের সাথে শুধুমাত্র লিমিটেড কথা বলা থাকে, সেগুলো হলো পাবলিক লিমিটেড কোম্পানি। আর যে সমস্ত কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটা লেখা থাকে, সেগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের কোম্পানি ওদের পুরো আলোচনা কিন্তু এই দুটো বিষয়ের উপরে নিবন্ধ। তো আমরা এই জন্য এখানে আর এটা বেশি আলোচনা করছিলাম। এটা তারপরে হলো মালিকানা ভিত্তিক সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি। যে সমস্ত কোম্পানি সরকারি মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, সেগুলোকে বলা হয় সরকারি কোম্পানি। আর যে সমস্ত কোম্পানি বেসরকারি উদ্যোক্তা দ্বারা গঠিত হয়, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, সেগুলো হলো বেসরকারি কোম্পানি, ঠিক আছে। এটা তাহলে আজকে আমরা এই পর্যন্ত স্টপ রাখলাম, পরবর্তীতে আমরা নেক্সট বিষয়গুলো আবার আলোচনা শুরু করব।